নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি রসায়নবিদ্যার 30টি প্রশ্ন নিয়ে, যেটা হচ্ছে তোমাদের জিএস বা জেনারেল সায়েন্সের পার্ট নাম্বার 4। আজকের এই ক্লাসটিতে তোমাদের জেনারেল সায়েন্সের পার্ট নাম্বার 4 এর এই রসায়নবিদ্যার 30টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। এর আগে তোমাদের পার্ট নাম্বার 1, পার্ট নাম্বার 2, পার্ট নাম্বার 3 এই 3টে ক্লাসে আমি রসায়নবিদ্যার টোটাল 70খানা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত দেখনি তারা একটু দয়া করে ওই 70খানা কোশ্চেনগুলা একটু রিভাইজ দিবা। আর আজকে এই 30খানা প্রশ্ন শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখো, এখনো পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করনি, তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলটিকে আগে ফলো করে একটু পাশে থাকবে। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এবার প্রথম কোশ্চেন। কি বলেছে একটু দেখে নিই। দেখো, প্রথম কোশ্চেনে বলেছে যে আদর্শ গ্যাস সমীকরণটি হলো, আদর্শ গ্যাসের যে সমীকরণ, সেই আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি, এটি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে কোন যৌগটি আলোক বা লাইট তৈরি করতে পারে না। কোন যৌগটি লাইট বা আলোক তৈরি করতে পারে না। আমরা এখানে একটু অপশন দেখে নিই। আমি একটু অপশন লিখে রেখেছি, অপশনগুলি একটু আগে আমরা দেখে নিই কি কি। এমজিও, এমজিও হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, NaCl সোডিয়াম ক্লোরাইড, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, আর লাস্ট CaS ক্যালসিয়াম সালফেট বা ক্যালসিয়াম সালফাইড। তাহলে কোন যৌগটি আলোক তৈরি করতে পারে না? এই 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO। অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট। এই ম্যাগনেসিয়াম অক্সাইড আলোক তৈরি করতে পারে না। ক্লিয়ার? তারপরের প্রশ্নটাও কি বলেছে, অ্যাসিড শব্দটি কোথা থেকে এসেছে? অ্যাসিড, অ্যাসিড শব্দটি কোথা থেকে এসেছে? অ্যাসিড শব্দটি এসেছে হচ্ছে ল্যাটিন শব্দ বা ল্যাটিন ভাষা থেকে, যেটি অ্যাসিডাস। এই যে ল্যাটিন শব্দ বা ল্যাটিন ভাষা অ্যাসিডাস থেকে অ্যাসিড শব্দটি এসেছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী অধাতু হলো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী অধাতু। অপশন আমি দিয়ে রেখেছি, একটু দেখে নিই। অপশন নাম্বার 1 আছে গ্রাফাইট, অপশন নাম্বার 2 তে আছে এস মিন সালফার, অপশন নাম্বার 3 তে আছে পি মিন ফসফেট, আর 4 নাম্বার আছে Cl মানে হচ্ছে ক্লোরাইড। ওকে, এখানে পি মানে হচ্ছে তোমার ফসফরাস, অ্যাকচুয়ালি এখানে ফসফেট না, ফসফরাস আমরা ধরি। ওকে, তাহলে সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী অধাতু হলো গ্রাফাইট, সালফার, ফসফরাস না ক্লোরিন। তার মানে এই 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে গ্রাফাইট। একমাত্র গ্রাফাইট হচ্ছে একটি অধাতু হওয়া সত্ত্বেও তাপ এবং তড়িতের সুপরিবাহী। ওকে, এই কোশ্চেনটি একটু মনে রাখতে হবে যে গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী। বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটি কিন্তু সেই কোশ্চেনটি। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ফায়ার ড্যাম্প কি? ফায়ার ড্যাম্প, ফায়ার ড্যাম্প হলো CH4 মানে হচ্ছে মিথেন। এই মিথেনকে বলা হয় ফায়ার ড্যাম্প। ওকে, তারপরে কোশ্চেন, কৃত্রিম বৃষ্টির জন্য কি ব্যবহার করা হয়? কৃত্রিম বৃষ্টির জন্য আর্টিফিশিয়াল রেইন। ওকে, এই যে আর্টিফিশিয়াল রেইন, কৃত্রিম বৃষ্টি, এই কৃত্রিম বৃষ্টির জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? সিলভার আয়োডাইড, সিলভার আয়োডাইড ব্যবহার করা হয়ে থাকে কৃত্রিম বৃষ্টির জন্য বা আর্টিফিশিয়াল রেইনের জন্য। তারপরে কোশ্চেন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রন বা ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন? ইলেকট্রন কণা আবিষ্কার করেন জে থমসন, জে থমসন আবিষ্কার করেন। তোমরা আমাকে এখান থেকে প্রোটন কণা কে আবিষ্কার করেন
এবং নিউট্রন কণা কে আবিষ্কার করেন? এই দুটো প্রশ্ন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। ওকে, তাহলে ইলেকট্রন হয়ে গেল জে জে থমসন। তোমাদের কাছে আমি চেয়েছি প্রোটন কণা এবং নিউট্রন কণা কে আবিষ্কার করেন। এই তিনটি কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু অল্টারনেট করে ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো এক্সামে দিয়ে থাকে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, কোন গ্যাসটি বায়ুমণ্ডলীয় দূষণের জন্য দায়ী? কোন গ্যাসটি বায়ুমণ্ডলীয় দূষণের জন্য দায়ী? তার মানে বায়ুমণ্ডলের দূষণ ঘটায় কোন গ্যাস? কোন গ্যাস? আমরা একটু অপশন দেখে নিই, যেহেতু অপশনটা দেখে নিয়েছি রেখেছি। CO মিন্স কার্বন মনোঅক্সাইড, O2 তো সকলেই জানো অক্সিজেন, N2 সকলেই জানো নাইট্রোজেন, আর H2 মানে হচ্ছে হাইড্রোজেন। তার মানে এখানে কার্বন মনোঅক্সাইড না অক্সিজেন না নাইট্রোজেন না হাইড্রোজেন, এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার আশা করি তোমরা সকলেই জানো যে কোন গ্যাসটি বায়ুমণ্ডলীয় দূষণের জন্য দায়ী। বায়ুমণ্ডলীয় দূষণের জন্য দায়ী হচ্ছে CO কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড হচ্ছে বায়ুমণ্ডলীয় দূষণের জন্য দায়ী। তারপরে কোশ্চেন, আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড আপেলে মধ্যে থাকে। ওকে, তোমরা আমাকে একটু জানাবে এর মধ্যে থেকে টমেটোতে কোন অ্যাসিড থাকে, তারপরে তেঁতুলে কোন অ্যাসিড থাকে। ওকে, টমেটো তেঁতুল এই দুটোতে কোন অ্যাসিড থাকে একটু আমাকে জানাবে। তারপরে কোশ্চেন, কোনটি একটি নিষ্ক্রিয় গ্যাস? কোনটি একটি নিষ্ক্রিয় গ্যাস? দেখো অপশন নাম্বার 1 এ আছে এয়ার মিন্স আর্গন, আমি একটু লিখে রেখেছি, এয়ার মানে হচ্ছে আর্গন। তারপর এটা হচ্ছে হাইড্রোজেন, H মিন্স হাইড্রোজেন, O2 অক্সিজেন, Cl মিন হচ্ছে ক্লোরিন। তার মানে এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? কোনটি একটি নিষ্ক্রিয় গ্যাস? অবশ্যই একটি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন। আর্গন হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? এই কোশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট। কাপড় কাচার সোডা, কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচার সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট হলো কাপড় কাচার সোডার রাসায়নিক নাম, যার সংকেত Na2CO3। এই দুটো একটু মনে রাখতে হবে যে সোডিয়াম কার্বনেট যার সংকেত Na2CO3, Na2CO3। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে যে কোন ধাতুর ঘনত্ব সবচেয়ে বেশি? এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। কোন ধাতুর ঘনত্ব সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি ঘনত্ব হচ্ছে অসমিয়াম। অসমিয়াম যে ধাতুটি আছে সেই অসমিয়াম ধাতুর ঘনত্ব সবচেয়ে বেশি হয়। এবার এই যে অসমিয়াম ধাতুর ঘনত্ব যে বেশি কতটুকু আমরা একটু জেনে নিই। অসমিয়াম ধাতুর ঘনত্ব প্রায় 22.59 গ্রাম, 22.59 গ্রাম পার ঘন সেন্টিমিটার। ওকে, তার মানে 1 ঘন সেন্টিমিটারে 22.59 গ্রাম হয়ে থাকে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। এবার পরে কোশ্চেন আমরা একটু দেখে নিই, চোখ রাখি যে পরে কোশ্চেনটি দেখো কি বলেছে। বলেছে যে চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে? আমরা যে চিপস খেয়ে থাকি, কুরকুরে খেয়ে থাকি, লেস খেয়ে থাকি, থাকি না? তো এইসব প্যাকেটের মধ্যে অ্যাকচুয়ালি হাওয়া হিসাবে একটা গ্যাস থাকে। হাওয়া হিসাবে একটা গ্যাস থাকে, সেই হাওয়া বা গ্যাসটির নাম কি? আজকে একটু জেনে নাও। তাহলে চিপস বা কুরকুরের প্যাকেটে বা লেজের প্যাকেটের মধ্যে এই যে নাইট্রোজেন যে গ্যাস, এই নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলা হয়েছে, রকেটে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? রকেটের জ্বালানি, রকেটের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়ে থাকে? এই প্রশ্নের উত্তরটিও আজ একটু মাইন্ডের মধ্যে গেঁথে নাও। তাহলে রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে তরল হাইড্রোজেন। তরল হাইড্রোজেন গ্যাস রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, কোন গ্যাসটি অক্সিজেনের রাজা নামে পরিচিত? কোন গ্যাসটি অক্সিজেনের রাজা, অক্সিজেনের রাজা নামে পরিচিত? ওজোন গ্যাস, ওজোন বা O3, ওজোন বা O3 যে গ্যাসটি, সেই গ্যাসটি অক্সিজেনের রাজা নামে পরিচিত। তারপরে কোশ্চেন, কপার ও জিঙ্কের সংকর ধাতুটি কি? কপার আর জিঙ্ক এই দুটো মিলে যে সংকর ধাতু তৈরি করা হয় সেটি হচ্ছে পিতল। কপারের সাথে জিঙ্ক এই দুটো মিক্স করে হবে পিতল, আর কপারের সাথে যদি Sn বা টিন যোগ করা হয় তখন হয় ব্রোঞ্জ। ওকে, আমি একটু লিখে রেখেছি যে কপার প্লাস জিঙ্ক মানে পিতল, আর কপার প্লাস Sn বা টিন
মানে হচ্ছে ব্রোঞ্জ ধাতু। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, সিলভারের প্রধান আকরিক কোনটি? সিলভারের প্রধান আকরিক কোনটি? কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। সিলভারের প্রধান আকরিক হলো আর্জেন্টাইট। আর্জেন্টাইট হলো সিলভারের প্রধান আকরিক। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কোনটি একটি অ্যাসিডের উদাহরণ নয়? কোনটি একটি অ্যাসিডের উদাহরণ নয়, তার মানে অ্যাসিড নয়। অপশন নাম্বার 1 এ বলেছি H2SO4। H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড। HCl হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। KOH মানে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। CH3COOH মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তার মানে অ্যাসিড আমরা কোনটা পেলাম? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড আর অ্যাসিটিক অ্যাসিড। এই তিনটে তো আমরা অ্যাসিড অলরেডি পেয়েছি, তার মানে এই তিনটে অপশন হবে না। এই তিনটে তো দেখেই বোঝা যাচ্ছে যে এরা তিনটা অ্যাসিড, তার মানে অ্যাসিড নয়। এর মধ্যে একমাত্র KOH বা পটাশিয়াম হাইড্রো অক্সাইড। পটাশিয়াম হাইড্রো অক্সাইড হচ্ছে অ্যাসিড নয়, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখো, ডুরালুমিন কি? ডুরালুমিন কি? ডুরালুমিন হলো একটি সংকর ধাতু। ডুরালুমিন হলো একটি সংকর ধাতু। তোমরা আমাকে এখান থেকে একটু কমেন্টে জানাবে, এই যে ডুরালুমিন সংকর ধাতু, কোন কোন ধাতু দিয়ে এই ডুরালুমিন তৈরি হয়? কোন কোন ধাতু দিয়ে এই ডুরালুমিন তৈরি হয় আমাকে একটু কমেন্টে তোমরা জানাবে। ওকে, এটা তোমাদের জন্য টাস্ক থাকলো। তারপরে কোশ্চেন, ফোড়ায়ের চিকিৎসায় কি ব্যবহার করা হয়? মানুষে বা আমাদের যখন ফোড়া হয় কোথাও, এই ফোড়া চিকিৎসার জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? দেখো, ফোড়ার চিকিৎসার জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? MgSO4। Mg মিন হচ্ছে ম্যাগনেসিয়াম। ওকে, SO4 হচ্ছে সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা হয়ে থাকে এই ফোড়ার চিকিৎসার জন্য। ওকে, তারপরে কোশ্চেন দেখো, কোনটি জৈব যৌগ নয়? কোনটি জৈব যৌগ নয়? জৈব যৌগ নয় কোনটি? অপশনগুলো আমরা একটু দেখে নিই। CH4 মিথেন, C2H5OH। C2H5OH হচ্ছে ইথানল। ওকে, এটা হচ্ছে ইথানল। আর CONH2 এটা হচ্ছে ইউরিয়া। CONH2 এটা হচ্ছে ইউরিয়া। তাহলে মিথেন, ইথানল, ইউরিয়া। 4 নম্বর অপশন হচ্ছে NaCl মানে সোডিয়াম ক্লোরাইড। তার মানে এই চারটি অপশনের মধ্যে দেখেই বোঝা যাচ্ছে যে 4 নম্বর অপশনটা সোডিয়াম ক্লোরাইড যেটা, সেটা একটি জৈব যৌগ নয়। আদারওয়াইজ বাকি সবই হচ্ছে কি জৈব যৌগ, প্রত্যেকটির মধ্যে কার্বন আছে। ওকে, তাহলে বোঝা গেল জৈব যৌগ। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ইউরেনিয়ামের প্রধান আকরিক কি? ইউরেনিয়ামের প্রধান আকরিক কি? ইউরেনিয়ামের প্রধান আকরিক কি? এটি খুব ইম্পর্টেন্ট, অ্যান্সার হচ্ছে পিস ব্লেড। পিস ব্লেড হলো ইউরেনিয়ামের প্রধান আকরিক। ইউরেনিয়ামের প্রধান আকরিক হচ্ছে পিস ব্লেড। ওকে, তারপরে কোশ্চেন দেখো, ল্যাকটিক অ্যাসিড কোন খাবারে পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড সকলেই জানো আশা করি। ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় একমাত্র দই। দই হতে পারে, অনেক সময় অপশনে দই দিবে, নাহলে অনেক সময় টক দই মানে টক দই দিবে। তো এখানে আমি দুটোই লিখে রেখেছি, দই বা টক দই। ওকে, তাহলে দই বা টক দইয়ে এই ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। ওকে, তারপরে কোশ্চেন আমরা একটু দেখে নিই। একটু পরে কোশ্চেনের চোখ রাখি, দেখো কি বলেছে। পরে কোশ্চেনটি বলেছে যে পর্যায় সারণীর সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি? পর্যায় সারণীর সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি? অপশন আমরা একটু দেখে নেই। সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম না ফ্রান্সিয়াম। এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশন নাম্বার 4, ফ্রান্সিয়াম। এই ফ্রান্সিয়াম হলো পর্যায় সারণীর সবচেয়ে সক্রিয় একটি ধাতু। ওকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি, একটু গুরুত্ব দিবে কোশ্চেনটির উপরে। পর্যায় সারণীর সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে ফ্রান্সিয়াম। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কোন ধাতুটি ছুরি দিয়ে কাটা যায়? কোন ধাতুটি ছুরি দিয়ে কাটা যায়? আমি এখানে অপশন দিইনি, এটা তোমরা সরাসরি এই কোশ্চেনটির অ্যান্সার একটু মনে রাখবে। সোডিয়াম যে ধাতু আছে, সেই সোডিয়াম ধাতুকে ছুরি দিয়ে কাটা যাবে। ওকে, তাহলে কোন ধাতুটি ছুরি দিয়ে কাটা যায়? সঠিক অ্যান্সার হচ্ছে সোডিয়াম বা Na ধাতু। সোডিয়াম মানে Na, তাহলে Na ধাতুকে কি করা যায়? ছুরি দিয়ে কাটা যায়। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, জিঙ্ক ফসফাইড। জিঙ্ক ফসফাইড কি হিসাবে ব্যবহৃত হয়? জিঙ্ক ফসফাইড কি হিসাবে ব্যবহৃত হয়?
আমরা একটু জেনে নিই যে জিঙ্ক ফসফেট কি হিসাবে ব্যবহার করা হয়। ইঁদুর মারার বিষ হিসাবে, ইঁদুর মারার বিষ হিসাবে এই জিঙ্ক ফসফাইড ব্যবহার করা হয়ে থাকে। ইঁদুর মারতে জিঙ্ক ফসফাইডের দরকার হবে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, রান্নার গ্যাসের গন্ধের জন্য কি যোগ করা হয়? বাড়িতে যে আমরা এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করি, এই গ্যাসের যে একটা গন্ধ আছে, এই গন্ধটা বোঝার জন্য ওই গ্যাসটির মধ্যে কি মিক্স করে দেওয়া হয়? ওকে, এটা আজকে একটু জেনে নাও। তাহলে রান্নার গ্যাসের গন্ধের জন্য কি যোগ করা হয়? ইথাইল মারক্যাপটান। ইথাইল মারক্যাপটান ওই গ্যাসের মধ্যে মিক্স করে দেওয়া হয়। যদি কখনো এই এলপিজি গ্যাস বাড়িতে লিক হয়ে যায়, তাহলে এরকম একটা মানে ইথাইল মারক্যাপটানের যে গন্ধ, সেটা একটা উগ্র টাইপের একটা গন্ধ। ওই গন্ধটা যখনই নাকে আসবে তখন আমরা বুঝতে পারবো যে গ্যাস লিক করেছে। ওকে, আর এই গন্ধটার জন্য দায়ী হচ্ছে ইথাইল মারক্যাপটান। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। পরে কোশ্চেন বলেছে যে লেন্স তৈরিতে কোন ধরনের কাঁচ ব্যবহার করা হয়? লেন্স তৈরিতে কোন ধরনের কাঁচ ব্যবহার করা হয়ে থাকে? লেন্স তৈরিতে যে কাঁচটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফ্লিন্ট কাঁচ। ফ্লিন্ট, FLINT, ফ্লিন্ট বা ফ্লিন্ট কাঁচ বা গ্লাস ব্যবহার করা হয়। ওকে, তাহলে লেন্স তৈরিতে ফ্লিন্ট কাঁচ ব্যবহার করা হয়। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, সবচেয়ে হালকা মৌল কোনটি বা সবচেয়ে হালকা মৌল কোনটি? সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা একটি মৌল। ওকে, তারপরে কোশ্চেন মানে আজকের তোমাদের লাস্ট কোশ্চেন কি বলেছে? লাস্ট কোশ্চেনটি, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। ওকে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। এই ক্যালসিয়াম হাইপোক্লোরাইটের তোমরা একটু সংকেতটা মনে রাখবে অবশ্যই, কিন্তু এই সংকেতটা অনেক সময় তোমাদের এইভাবে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট না দিয়ে অপশনে এরকম দিয়ে দিবে। ওকে, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইটের সংকেত CaOCl2। ওকে, CaOCl2 হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। তাহলে এই ছিল তোমাদের জিএস বা জেনারেল সায়েন্সের পার্ট নাম্বার 4 এর রসায়নের টোটাল 100টি প্রশ্ন। 100টি প্রশ্ন আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আর আজকে পার্ট 4 দিয়ে আমি কমপ্লিট করে দিলাম। তোমরা এই ক্লাসগুলি একটু গুরুত্ব দিয়ে রিভাইজ দাও। ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কাছে আমার এতটুকুই রিকোয়েস্ট, একটু কষ্ট করে শুধু একটা লাইক দিয়ে যাবে। আর তোমাদের যদি কারো কোথাও একটু সমস্যা বা প্রবলেম থেকে থাকে, আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টগুলো করবে। আর যে ধরনের কোশ্চেনগুলো আমি ক্লাসের মধ্যে তোমাদের জন্য একটু রেখেছি টাস্কে, দয়া করে সেগুলো একটু অ্যান্সার দিবে। ওকে, তাহলে কি হবে, তোমাদের একটু রিভাইজটা ভালো হবে, মাইন্ডের মধ্যে ক্যাপচারিংটা ভালো হবে। ওকে, তাহলে এই ক্লাসগুলো একটু তোমরা দেখো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি।